অনেক কথা বলল। সব কিছু শুনে তোর মেজো মামা ভীষণ রেগে গেল। সবাইকে বলে দিল তাওহিদের নাম এই বাড়িতে কেউই উচ্চারণ করতে পারবে না। তাওহিদকে যে সে সন্তান হিসেবে মানে না। তার নির্দেশ অমান্য করে কেউ ওর সঙ্গে যোগাযোগ করলে তার সঙ্গে ও সম্পর্ক রাখবে না তোর মামা। তারপর থেকে এই বাড়িতে কেউই তাওহিদের নাম নেয় না। কথাগুলো বলে জোরে নিঃশ্বাস ছাড়লেন তাহমিনা আক্তার। তিনি ঝিমিয়ে পড়েছেন, বসে থাকতে পারছেন না। সব ঘটনা শুনে স্তব্ধ হয়ে গেল কুহু। এমন পরিবারের স্বার্থপর ছেলে কি হয়? কিন্তু চিন্তাটা ডানা মেলার আগেই কুহুর নজর গেল তাহমিনা আক্তারের দিকে। তাকে নেতিয়ে পড়তে দেখে কুহু শক্ত করে ধরে ফেলল। মামি, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? ক্লান্ত লাগছে রিমা। চলুন আমার সঙ্গে রুমে চলুন। কুহু মামিকে ধরে রুমে নিয়ে বিছানায় শুয়ে দিল। কুহুমা, হয়েছে? আর কতক্ষণ আমার মাথায় বিড়ি কাটবি বলতো? যতক্ষণ না আপনি ঘুমাবেন ততক্ষণই আমি এমন করব। নড়াচড়া না করে চুপচাপ শুয়ে থাকুন। মাথায় তেল দেয়া এখনো শেষ হয়নি। পাগলি মেয়ে, আমার এখন ভালো লাগছে। তোকে আর আমার মাথায় তেল দিতে হবে না। আপনি না ঘুমানো পর্যন্ত আপনার মাথায় হাত বুলিয়ে দিব আমি। আপনি চুপচাপ থাকুন তো, আর চোখ বন্ধ রাখুন। কুহুর ধমকেই কাজ হলো। তাহমিনা আক্তার মলিন হেসেই চোখ বুঝলেন, তবে খানিক পরেই তিনি আবারও কাঁদতে লাগলেন। কুহুরে, আজ আমার ভুলে তোমার জীবনটা শেষ হয়ে গেল। মেয়েটা মানুষের অপমান সহ্য করতে না পেরে পাগল হয়ে গেল। আমার আপা স্ট্রোক করেও মেয়ের শোকে, রোগের শোকে সে বিছানা নিয়েছে। আমার মৃত্যুর পর যে আপা আমাকে মেয়ের মমতায় বড় করেছে, সেই আপাকে আজ 4 বছর ধরে দেখি না। ওই বাড়ির দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে চিরতরে। মামির আফসোস দেখে কুহুর কষ্ট হচ্ছে। তার কান্নামাখা মুখটা দেখে মায়ের কথা মনে পড়ছে। মার মাথা ব্যথা করলে কুহু কতদিন এভাবে তার মাথায় তেল মালিশ করেছে। মা সময় পেলেই টুকটাক করে ওর সঙ্গে গল্প করত। আবেগে চোখে জলে পরিণত হয়ে গেছে। কুহু প্রাণপণে চেষ্টা করছে কান্না লুকানোর। এ কি মা, তুমি অসময়ে শুয়ে আছো কেন? আর ইঞ্জিনিয়ার ম্যামই বা এখানে কি করছে? তামিদ রুমে ঢুকেই জিজ্ঞেস করলো। তামিদকে দেখে কুহু জড়সড় হয়ে বসলো, মুখটা নিচু করলো। তাহমিদের গলা পেয়ে তাহমিনা আক্তার আঁচলে চোখ মুছলেন। তিনি তাহমিদকে তার চোখের জল দেখতে দিতে চান না। কিছু না আব্বা, আমরা মা মেয়েতে মিলে গল্প করছিলাম। মাথা ব্যথা করছিল, সেজন্য কুহু তেল মালিশ করে দিচ্ছে। ভাঙা ভাঙা গলায় জবাব দিলেন তাহমিনা আক্তার। তোমার গলা এমন ভাঙা শোনাচ্ছে কেন? সত্যি করে বলো মা, কি হয়েছে তোমার? সন্দিগ্ন গলায় জিজ্ঞেস করলো তাহমিদ। মামি, এতক্ষণ মাথা ব্যথা কাঁদছিলেন, তাই ওনার গলা এমন শোনাচ্ছে। তাহমিনার হয়ে কুহু জবাব দিল। তো মেয়ে, তুমি কি মাথা ব্যথাও সারাও? ইঞ্জিনিয়ারিং এ কি এই বিষয়ে পড়ায়? আর কি কি বিষয়ে পড়ায়? তাহমিদের এমন প্রশ্ন অপ্রস্তুত হলো কুহু। কোনো জবাব না দিয়ে তাহমিনার দিকে তাকালো। আহ তাহমিদ, এটা কোন ধরনের প্রশ্ন? তুই শুধু শুধু মেয়েটার পেছনে লাগছিস। শুধু শুধু নয় মা, গতকাল তোমার দুই দেবরের ব্যাটালিয়ন আমার ড্রেসিং টেবিলের একটা অংশ ভেঙে ফেলেছে। ইঞ্জিনিয়ার ম্যাডাম যদি কোনাটা জুড়ে দিত তবে বিশেষভাবে কৃতজ্ঞ থাকতাম তার প্রতি। উফ, কি ছেলে রে বাবা! এই পাজি তুই জানিসও না ও কিসে পড়ে। তোর ড্রেসিং টেবিল ভেঙে গেছে, তাহলে নতুন দেখে একটা কিন, নয়তো মিস্ত্রি দেখে ঠিক করে নে। কুহু কি মিস্ত্রি যে তোর ভাঙা ড্রেসিং টেবিল ঠিক করে দেবে? আমি ভাবলাম ওকে ক্লাসে এসব শেখায়। আমি সঠিকটা কিভাবে জানবো মা? আমি কি বুয়েটে পড়েছি? আমি সামান্য কম্পাউন্ডার, বুয়েটের হাড়ির খবর জানবো কেমনে? ফাজিল ছেলে, তুই কম্পাউন্ডার? তাই তো একজন বলল। স্যারের চেম্বারের দরজার সামনে চেয়ারে বসে ফোনে কথা বলছিলাম। একজন রুগী এসে বলল, এই যে কম্পাউন্ডার, তুমি থাকো কোথায়? সেই কখন থেকে এসে বসে আছি, তুমি কিংবা তোমার স্যারের কোনো পাত্তা নেই। তাহমিদের কথা শুনে কুহু না চাইতেও হেসে ফেলল। কুহুর ঠোঁটের কোণে হাসি ফুটতে দেখে তাহমিদও হাসলো। হাসি মুখে আবারও বলল। মা, ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারকে হাসতে নিষেধ করো। তাই না তো খুশি হয়ে কাজ নেই। কম্পাউন্ডারের চেয়ারে আমি ছিলাম না, ছিল আনান। তোমার ছেলেকে কেউ কম্পাউন্ডার বলবে সেটা তোমার বিশ্বাস হয়? কি জানি বাবু, তোরা কখন কি বলিস, কোনটা সত্য কোনটা মিথ্যে বুঝতে পারি না। তাহমিদের কথা শোনা মাত্রই কুহুর হাসি বন্ধ হয়ে গেল। মনে মনে নিজেকে হাজারটা গালি দিল। এই বজ্জাটার সামনে হাজার হাসি, হাসির জন্য।
থ্যাঙ্কস। কুহু অবাক হয়ে তাকায় তাহমিদের দিকে। ও বুঝলো না তাহমিদ কেন ওকে ধন্যবাদ দিল। কুহুকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে বলল, মায়ের কষ্টের সময় তার পাশে থাকার জন্য ধন্যবাদ দিয়েছি। সামান্য মাথা ব্যথার কারণে মা কাঁদবে এটা আমি বিশ্বাস করি না। মা তার বড় ছেলের জন্য কাঁদছিল। মিথ্যা বলে তোমার কোনো লাভই হলো না, তাই ভবিষ্যতে আমার সঙ্গে মিথ্যা বলতে যেও না। তাহমিদের কথা শুনে দাঁত দিয়ে জিভ কেটে তেজের দিকে তাকিয়ে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না। আমি প্রথমেই সব বুঝতে পেরেছি। ভাই তুমি এখানে? আর আমি তোমাকে পুরো বাড়িতে খুঁজে বেড়াচ্ছি। বাগানে চল, মামা গাছ এনেছে সেই কবে। এতদিনও গাছগুলো এভাবে আছে, গাছগুলো লাগিয়ে দিতে হবে। কোকিলা বোন আমার, আমাকে এক গ্লাস লেবু পানি করে দিবি প্লিজ? আমার মামিরা ছাড়া এই বাড়ির প্রত্যেক প্রাণী অপদার্থ, এরা কাজের জানে না। লেবু পানি খেয়েই আমি বাগানে যাব। আনান এসে কুহু তাহমিদ দুজনকেই কাজে তাগাদা দিল। এই বাড়ির প্রাণীদের অপদার্থ বলে গালি দিয়ে সেই প্রাণীদের একজনকে আবার কাজে রাখছিস। বিষয়টা পরস্পরের সাথে সাংঘর্ষিক হয়ে গেল না? নাকি তোর বুদ্ধি লোপ পেয়েছে? তাহমিদ আনানের দিকে তাকিয়ে রাগি চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো। তাহমিদের রাগি চেহারা দেখে ভয়ে ঢোক গিলল আনান। ও কথা বলার সময় ভুলে গিয়েছিল কার সামনে কি বলছে। নিজের ভুল শোধরাতেই কপাল চাপড়ালো। আরে ভাই, তুমি বাদ। তুমি কোন প্রাণীদের মধ্যে পড়ো না? তুমি হলো গিয়ে কি যেন বলে, মনে পড়েছে, খাঁটি বাংলায় যাকে বলে ষাঁড়। তুমি উৎকৃষ্ট মানের দেশি ষাঁড়। অবশ্য এটা আমার কথা নয়, এটা তোমার ছোট চাচার পিচ্চি ছেলের কথা। তুমি নাকি কোনোদিন ষাঁড়ের মতো গুঁতো দিয়ে দিদুনের রুমে ড্রেসিং টেবিলের গ্লাস ভেঙে ফেলেছিলে। সেই থেকেই ওরা গোপনে তোমাকে ষাঁড় ভাইয়া বলে ডাকে। নামটা কিন্তু জোস, ষাঁড় ভাইয়া। আনান আপদ মনেই তাহমিদকে খোঁচা মেরে চলেছে। ও যদি তাহমিদের মুখের দিকে তাকাতো তবে দেখতো তাহমিদের রাগে লাল হয়ে যাওয়া চেহারাটা। ও এই মুহূর্তে তাহমিদকে দেখে ভয় পাচ্ছে। আনানের কপালে যে দুঃখ আছে সেটাও বুঝতে পারছে। যে করেই হোক ভাইকে বাঁচাতে হবে। ভাইয়া, তুমি আমার সঙ্গে এসো। তুমি গিয়ে বড় মামির কাছে বসো, আমি তোমার জন্য লেবু পানি করে আনছি। কুয়া আনানকে ঠেলে ড্রয়িং রুমে নিয়ে গেল। নিজের ভাইকে বাঁচাতে চাচ্ছ তুমি শ্যামাঙ্গিনী? পারবে না। ওকে তো আমি দেখেই নেব। তোমার সামনে আমার ইজ্জতের পাংচার করে দিয়েছে ওই হতভাগা আহম্মকটা। ওকে আমি ছাড়ছি না। নিজে নিজেই প্রতিজ্ঞা করলো তাহমিদ। দৃষ্টি সোনা, তুমি এসেছো? এসো আমার কাছে এসে বসো, তোমার মুখটা প্রাণ ভরে দেখি। দিদুন দৃষ্টিকে দেখে হাসি মুখে ওকে কাছে ডাকলেন। আমি ভালো আছি দিদুন, তুমি কেমন আছো? আরে বাস দিদুন, তুমি দেখছি আগের থেকেও বেশি সুন্দরী হয়ে গেছো। তোমার রূপের কাছে এ দুনিয়ার সব নারীর রূপে হার মানবে। তোমার রূপের গোপন রহস্য জানতে পারি কি? পাজি মেয়ে, দুষ্টুমি করছো? নিহান আসুক, সেই বলবে কে বেশি সুন্দর। নিহান যদি বলে আমি তোমার থেকেও বেশি সুন্দর, তবে তোমার কথা আমি মেনে নেব। তবে আমার মনে হয় না নিহান আমাকে সুন্দরী বলবে। তোমার সঙ্গে কম্পিটিশন হলে আমাকে জয়ী হতে দেবে না সে। দিদুনের কথায় লজ্জা পেল দৃষ্টি। ও নতমুখী হয়ে হাসলো। তাহমিদ, তোর ফুপাকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। তুই যেখানে বলবি আমি সেখানেই তোর ফুপাকে নিয়ে যাব। আগামী বুধবার ফুপাকে নিয়ে ডক্টরের কাছে যাব। আমি আগেই স্যারের সঙ্গে কথা বলে রেখেছি। রাখি, তোর আরও আগেই নিয়াজকে নিয়ে ঢাকা আসার দরকার ছিল। নিয়াজকে দেখে আমার ভালো লাগছে না, কেমন শুকিয়ে গেছে। তাহমিদ, বুধবারের কথা বলছো কেন? তুমি আগামীকাল নিয়াজকে ডক্টরের কাছে নিতে পারবে না? আজ কেবল রবিবার। সাদিক আহমেদ রাশেদিন তাহমিদকে উদ্দেশ্য করে বললেন, এই যে সিনিয়র ভদ্রলোক, আমার স্যার বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন। আজকের ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। মঙ্গলবার তিনি দেশে ফিরবেন। এখন যদি তুমি বলো তাহলে আমি ফুপাকে সিঙ্গাপুরে নিয়ে যেতে পারি। সেখানেই না হয় স্যার ফুপার চেক আপ করাবেন। বেয়াদব ছেলেকে একটা কথা বললেও শান্তি নেই। বাঁকা কথা তার ঠোঁটের আগায় সব সময় এসেই থাকে। এরকম বেয়াদব ছেলে আমার বংশের জন্মাবে এটা আমার ধারণায়ও ছিল না। এর সঙ্গে কোনো যে কথা বলতে যায়। সবই তোমার জন্য সিনিয়র, এসব তোমারই দান। আর তুমি যে আমার সঙ্গে কথা না বলে থাকতে পারো না এটা আমি ভালো করেই জানি। তাহমিদ, আর একটা কথাও বলবি না। বড় ভাই ভুল কিছু বলেছেন? তুই সহজভাবে উত্তর না দিয়ে এভাবে পেঁচিয়ে কথা বলছিস কেন?
তাহমিনা আক্তার ছেলের উপরে রেগে গেলেন। মায়ের ধমকে তাহমিদ মুচকি হেসে ফোনে মন দিল। মেজো মামি, তোমার এই ছেলে কিন্তু বড্ড তেরা, তাকে পরিবর্তন হতে বলো, নয়তো সে কিন্তু বিয়ে করার জন্য মেয়ে পাবে না। মেয়েরা সবসময় সহজ সরল টাইপের ছেলে চায়, যেমন ধরো আমার মতো। এদিকে ভাই কিন্তু মোটেও সহজ সরল নয়, তাকে প্রতিদিন সকাল সন্ধ্যায় 1 গ্লাস করে নিম পাতার রস খাওয়াও, এতে ভাইয়ের তেরামি কমবে। আর জিলাপি বর্জন করতে বলো ভাইয়াকে, যত জিলাপি খাবে ভাইয়ের মনে তত জিলাপির মতো প্যাঁচ হবে। আনান পরামর্শ দেওয়ার ভঙ্গিতেই বলল। আনানের কথা শুনে সকলে মুখ টিপে হাসলেও তাহমিদ হাসল না। ও বাম ভ্রু উঁচিয়ে আনানের দিকে তাকিয়ে থাকলো। খানিক পরেই কিছু একটা ভেবে তাহমিদের ঠোঁটে হাসি ফুটল। আনান, বাইরে যাবি নাকি? সামনে একটা কফি শপ হয়েছে, ওরা দারুণ কোল্ড কফি বানায়, এমনকি ওদের ডোনাট, পিৎজা আর পাস্তাও বেশ। যাবি? বিল আমিই দিব। সত্যি ভাই, তুমি আমাকে কফি খাওয়াবে? আমার ধারণাকে ভুল প্রমাণ করে দিলে তুমি। তোমাকে যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ তুমি নও, কিছুটা হলেও ভালো আছো তুমি। কখন যাবে বলো? ভাইয়া, আমার একটু ফ্ল্যাটে যাওয়ার দরকার ছিল, জরুরি একটা কাগজ রেখে এসেছি, কালকের ক্লাসে কাগজটা লাগবে। তাহমিদের কথার ভঙ্গি কুহুর ভালো লাগলো। ও বুঝতে পেরেছে তাহমিদ আনানকে কফি শপে নেওয়ার কথা বললেও ওকে কফি শপে নেবে না। তাহমিদ ভাইয়া আনান ভাইয়ার কাছে এমন কথা শোনার পরও তাকে হাসি মুখে কফি শপে নিয়ে যাবে না। নিশ্চয়ই সে কোনো উদ্দেশ্য আছে তার। তাই তাহমিদের হাত থেকে আনানকে বাঁচাতেই মিথ্যে বলল কুহু। এ বাড়িতে আসার পর এই নিয়ে 2 বার মিথ্যে বলল কুহু। এই নিয়ে ওর আফসোসের শেষ নেই। আমি ওইদিকে যাব কিছুক্ষণ পর, তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো। আনানকে না হয় পরেই কফি শপে নিয়ে যাব। কিরে আনান, অন্য কোনো সময় যেতে পারবি তো? তাহমিদ বুঝতে পারছে কুহু আনানকে বাঁচাতেই ফ্ল্যাটে যাওয়ার কথা বলেছে, তাই ও পাল্টা চাল চালবে। তাহমিদের কথা শুনে কুহু বিপদে পড়ে গেল। এবার কি বলবে সে? আনন্দ ভাইকে বাঁচাতে গিয়েও নিজে তো ফাঁদে পড়ে গেল। কুহুমা, তুই তাহমিদের সঙ্গে যা। আনান, তুই আগামী কয়েকদিনে বাহিরের খাবার খেতে পারবি না, তুই এখনো পুরোপুরি সুস্থ হসনি। আফরোজা নাজরিনের কথায় আনানের মুখ চুপসে গেল, সেই সাথে তাহমিদেরও। এদিকে কুহু পড়েছে বিপাকে। ও কিভাবে এই বিপদ থেকে উদ্ধার পাবে সেটাই চিন্তা করছে। 5 মিনিটের মধ্যে যা যা প্রয়োজন নিয়ে এসো, আমি গাড়িতে বসে আছি। কুহুর বিল্ডিংয়ের বাইরে গাড়ি থামিয়ে বলল তাহমিদ। কুহু বসে উসকুস করছে। মিথ্যে বলে বিপদে পড়ে গেছে এটা বুঝতে পেরেছে কুহু। মিনমিন করে বলল, আপনিও ভেতরে আসুন। কি খাওয়াবে, চা না কফি? আমি চা কফি কিছুই খাই না, তাই ওসব বাসায় নেই। অতিথিকে বাসায় নিয়ে গিয়ে না খাইয়ে রাখবে? এমা, তা কেন? অন্য কিছু করে দিব। এখানে নয়, একেবারে শ্বশুর বাড়িতে গিয়েই খাবো। শ্বশুর বাড়িতে খাওয়ার মজাই নাকি আলাদা হয়, আমি সেই জন্য মজাই নিতে চাই। কুহু ভ্যাবলার মতো তাকিয়ে আছে তাহমিদের দিকে। ওর ফ্ল্যাটে যাওয়ার সাথে শ্বশুরবাড়ির সম্পর্ক কি সেটা ভেবে পাচ্ছে না। তো ইঞ্জিনিয়ার ম্যাম, যাবেন না আপনার সো কল্ড জরুরি কাগজ আনতে? নাকি বাসায় কোনো কাগজ নেই? আমি কি কয়েকটা কাগজ এনে দেবো? না মানে বাসায় গিয়ে তো দেখতে হবে তুমি সত্যিই জরুরি পেপারস আনতে এখানে এসেছিলে। কুহুকে নীরব থাকতে দেখে তাহমিদ জিজ্ঞেস করলো। তাহমিদের কথা শুনে আবারও কুহু কপাল চাপড়ালো। এ নিয়ে 2 বার তাহমিদের কাছে ধরা পড়ে গেল কুহু। সেটা নিশ্চয়ই ওকে মিথ্যাবাদী ভাবছে। ছি, কি লজ্জা। চা কফি নয়, চাইলে তুমি ফুচকা কিংবা চটপটি খেতে পারো। যাবে নাকি? কুহুকে লজ্জা পেতে দেখে আরেকবার কথা বলল তাহমিদ। ওর লজ্জা ভাঙাতেই তাহমিদের উদ্দেশ্যে, এসব খাই না আমি। বাদাম নাকি সেটাও খাও না? চিবিয়ে চিবিয়ে জিজ্ঞেস করলো তাহমিদ। কুহু মাথা নেড়ে বুঝিয়ে দিল খায়। তাহমিদ আর কথা বাড়ালো না, গাড়ি চালু করলো। ওর গন্তব্য সামনের পার্ক। কুহু তাহমিদের পাশে বসে আছে। ওর অস্বস্তি লাগছে। তাহমিদের বাদাম কিনেছে। দুজনের মাঝখানে বর্ডারের কাজ করছে বাদামের প্যাকেটটা। একা একা তাহমিদের সঙ্গে বসে আছে, কথাটা ভাবতে ওর কেমন লাগছে। বাদামগুলো কি জাদুঘরে রাখা ব্যবস্থা করব? তাহমিদের কথা শুনে কুহু ভরকে গেল। লোকটা ওকে খোঁচা মেরেই কথাটা বলতে পারে না, কিন্তু কেন ওকে খোঁচা মেরে কথা বলে সেটা বুঝতে পারে না কুহু। পাছে আবারও খোঁচা মারে, সেই ভয়ে কুহু প্যাকেট থেকে বাদাম নিল। শুনলাম আজকাল বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টে যাচ্ছ, তোমারও বন্ধু জুটেছে। আমি তো ভেবেছিলাম তুমি বাসার লোকজন ব্যতীত কারো সঙ্গেই কথা বলো না। তাহমিদের কথা শুনে ওর দিকে চমকে তাকালো কুহু। কুহুর
রেস্টুরেন্টে যাওয়ার কথা সে জানলো কিভাবে? তাহমিদ সামনে তাকিয়ে আছে, তবে ও কুহুর উত্তরের অপেক্ষা করছে। এক ফ্রেন্ডের বার্থডে ছিল, তাই সবাইকে ট্রিট দিয়েছিল। আমি যেতে চাইনি, কিন্তু ওরা খুব করে রিকোয়েস্ট করলো, তাই যেতে হয়েছিল। আমতা আমতা করে জবাব দিল কুহু। মাঝে মধ্যে রিফ্রেশমেন্টের জন্য এদিক ওদিক যাওয়া যেতেই পারে, তবে সেটা শুধু মেয়েদের সঙ্গে, ছেলেদের সঙ্গে নয়। তোমার আশেপাশে পুরুষ নট অ্যালাউড। তাহমিদের কথায় আবারও চমকালো কুহু। পুরুষ শব্দটা জোর দিয়ে বলেছে সে। কুহু এবার ভালোভাবে তাকালো তাহমিদের দিকে, তার মনোভাব বোঝার চেষ্টা করছে, কিন্তু তাহমিদের ভাবলেশীন মুখ দেখে কুহুকে নিরাশ হতে হলো। এই ছেলেটা চাইছেটা কি? এত অবাক হওয়ার কিছুই নেই, আর না বোঝার মতো কোনো কথাই আমি বলিনি। কখনোই যেন না দেখি বা না শুনি তুমি কোনো ছেলের সঙ্গে মিশেছো বা কথা বলেছো। ওইটা আমার অধিকার। নিজের অধিকার অন্য কাউকে দেওয়ার মতো বোকা আমি নই। জি, আপনার অধিকার মানে? কুহুর বুক ধরপড় করছে। মানে সিম্পল, তুমি শুধু আমার, মানে আমার আছো, আমার হবে। তাহমিদের কথা শুনে কুহুর শরীর কাঁপছে, ওর ভয় হচ্ছে বড় মা যদি জানতে পারে তবে নিশ্চয়ই সে বিষয়টা সহজভাবে নেবেন না। আর মামিরা, তারা যদি জানে, তারা জানার সাথে সাথেই হয়তো তাদের বাড়ির পাট চুকাতে হবে কুহুকে। কি করবে এখন কুহু? কি এভাবে তবদা খেয়ে বসে আছো কেন? আছো নাকি জ্ঞান হারিয়েছো? জ্ঞান থাকলে সাড়া দাও, নয়তো আমাকে আবার পানি আনতে যেতে হবে। এবার সত্যি জ্ঞান হারানোর উপক্রম হলো কুহুর। এই ছেলেটা বলে কি? সে কি চায় কুহু সত্যি জ্ঞান হারা? এই মেয়ে, কথা বলছো না যে? আনানের সামনে থাকলে তো মুখে কথার ফুলঝুরি ছোটে। ভাইকে বাঁচানোর জন্য কত ট্রিক্স খাটাও, আর এদিকে আমার সামান্য কথা শুনেই বোয়া হয়ে গেলে। কুহুর দিক থেকে সাড়া না পেয়ে আবারও বলল তাহমিদ। বাসায় চলুন, আর কখনোই এমন কথা বলবেন না আমাকে। মামিরা জানলে বিষয়টা ভালো দেখাবে না। অনেকক্ষণ পর কথা বলল কুহু। মুখ খুলেই বোম ফাটালে, এটা শুধু তুমিই করতে পারো। মামিরা জানলে কি হবে? তারা তো আর তোমাকে বিয়ে করবে না, বিয়ে করব আমি। তাই আমাদের দুজনের মাঝখানে তাদেরকে না টানাই ভালো। তাদের কাজ আমার বউকে বরণ করা, আমার বউকে সংসারের রীতিনীতি শেখানো, আমার বাচ্চাদের মানুষ করা, এবং সেই কাজগুলো তারা বেশ স্বাচ্ছন্দ্যই করতে পারবে। তাই তাদেরকে সেই সেক্টরেই থাকতে দাও। এই সেক্টরে নিয়ে এসো না। তুমি ভাবার জন্য 2 দিন সময় পাচ্ছ। 2 দিনের মধ্যে আমাকে উত্তর দেবে, এবং উত্তরটা অবশ্যই পজিটিভ হওয়া চাই। এবার সত্যি কুহু অজ্ঞান হয়ে যাবে। ওর পাশে বসা মানুষটা যে সহজ সরল নয় এটা জানতে ওর বাকি নয়। ঠান্ডা মেজাজে হুমকি দিতে পারদর্শী সে, তবে এখন কুহুকে ভয় পেলে চলবে না। ওকে সাহসী হতে হবে। সেটা হতে চেষ্টাও করলো কুহু। সাহস নিয়ে জিজ্ঞেস করলো, আর যদি উত্তরটা নেগেটিভ হয় তবে? তবে আর কি, 2 দিন পর থেকেই আমার রুমে আমার সঙ্গে রাত কাটাতে হবে তোমার। ঠিক এই কারণেই আমি পজিটিভ উত্তর চেয়েছি, কারণ কয়েক মাসের মধ্যে ইউকে চলে যেতে হবে আমাকে। বউ ছাড়া কোথাও গিয়ে থাকতে পারবো না আমি। আজে বাজে কথা বলবেন না, আমার শুনতে ভালো লাগে না। আমাকে অনেক পথ যেতে হবে, ছোট ভাইকে পড়াশোনা শিখিয়ে মানুষ করতে হবে, আরো অনেক কিছুই করার আছে আমার। তোমাকে আমি অশ্লীল কিছু বলেছি? আমি শুধু আমার বউয়ের প্রতি ভালোবাসা ব্যক্ত করেছি। এটাকে তোমার আজে বাজে কথা মনে হলো? জীবনে অনেক মেয়ে দেখেছি, তোমার মতো রসকসহীন কাঠখোট্টা মেয়ে একটাও দেখিনি। বাই দ্য ওয়ে, তোমার যা যা করার তুমি করবে, কেউ তোমাকে বাধা দেবে না। আমার পরিবারের মানুষজন এতটাও খারাপ নয়, তারা আমার বউয়ের স্বপ্ন পূরণে বাধা না হয়ে তার স্বপ্ন পূরণের স্বার্থী হবে। বাসায় চলুন, নয়তো আমি একাই চলে যাব। উঠে দাঁড়ালো কুহু। এক পাও নড়ে দেখো, প্রয়োজনে তোমার পা ভেঙে তোমাকে করে করে নিয়ে যাব। তাহমিদের হুমকিতেই কাজ হলো। আবারও বসে পড়লো মেয়েটা, কাঁদো কাঁদো গলায় জিজ্ঞেস করলো, এমন করছেন কেন আপনি? বাসায় চলুন না। বাসায় গেলেও কিন্তু আমাকেই দেখবে সর্বত্র। সেখানে সবার সামনে কিছুই বলতে পারবে না, নীরবে আমার সব কথা শুনতে হবে। তাহমিদ, তুমি এখানে? অনেক দিন পর দেখলাম তোমাকে। জায়রা দাঁড়িয়ে আছে তাহমিদের পাশে। জায়রাকে দেখে বিরক্তিতে ছেয়ে গেল তাহমিদের মন। এমন সময় এই মেয়েটাকে আসতে হলো। ওর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছে না তাহমিদের। তাহমিদকে নিশ্চুপ থাকতে দেখে আবারও কথা বলল জায়রা। কথা বলছো না যে? এই মেয়েটা কে? বাই এনি চান্স এই মেয়েটাই কি তোমার হার্টবিট, তোমার বেঁচে থাকার কারণ, যার জন্য তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে? এবার ধীরে সুস্থে উঠে দাঁড়ালো তাহমিদ। মুখোমুখি হলো জায়রার। ইয়া, শি ইজ মাই হার্টবিট। আর কিছু জানতে চাও তুমি? না, সেসব মিটে গেছে।
তোমার রুচির বিপর্যয় দেখে আমি অবাক হচ্ছি তাহমিদ। এই মেয়ের জন্য তুমি আমাকে প্রত্যাখ্যান করেছিলে। কি আছে এই মেয়ের মধ্যে? তোমার সঙ্গে এই মেয়ে যায়? কোথায় তুমি আর কোথায় এই মেয়ে? এর রূপের বহর দেখে আমি হতাশ।